হচ্ছে দমদম শিল্পাঙ্গন প্রযোজিত নাটক পঞ্চম বেদ। নির্দেশনায় অজয় কুমার গায়েন, গঙ্গানুবাদ মলয় ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত ঢালি, উত্তরণ পাঠক, দীপঙ্কর মজুমদার, ষষ্ঠী সর্দার, সোমনাথ মুখার্জি, ঈশানী মুখার্জি, স্বপ্না দে এবং নালন্দা পাঠক। আপনারা দেখছেন নাটক পঞ্চম বেদ। আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এখানে আমরা যা শিখেছি তা এখন আমরা অনুশীলন করব। এটি আমাদের নতুন পরীক্ষা। মনে রাখতে হবে, এখানে ভুল করা আমাদের উচিত নয়। প্রণাম মুনিবর। সাধু সাধু, সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? সাধু, মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হন। সেই প্রশ্নের উত্তরের সন্ধানে আজ আমরা আপনার কাছে এসেছি। বলো, নির্দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। প্রণাম মুনিবর। মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো, আর এর উদ্দেশ্যই বা কি? তুমি সাধু, তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এটি কেবলমাত্র আমাদের নাটকের সঙ্গে যুক্ত নয়, এটি আমাদের এই প্রশ্ন আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মনে যখন লোভের সৃষ্টি হয়, পাপ এবং সংঘর্ষে মানুষ যখন অগ্রসর হয়, তখন ইন্দ্র স্বয়ং ব্রহ্মার কাছে অনুরোধ করে এমন একটি মাধ্যম তৈরি করতে, যা দৃশ্যমানতা ও শ্রবণগ্রাহ্যকে সঙ্গে নিয়ে মানব জীবনের ধর্ম, অর্থ, কাম, মোহর পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই অনুরোধেই ব্রহ্মা তৈরি করেন নাট্যবেদ, যার প্রায়োগিক রূপ হলো নাট্যশাস্ত্র। প্রণাম মুনিবর। আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই তো লুকিয়ে রয়েছে এই বেদে। তাহলে বেদ কেন নতুন করে সৃষ্টি করলো? নতুন করে বেদ সৃষ্টির কারণ হলো সমস্ত মানুষকে সব বিষয়ে সহজে বোঝাবার জন্য। মনে রাখতে হবে, নাটকের মাধ্যমেই একজন সাধারণ মানুষকে শিক্ষা ও জ্ঞানের পথে অগ্রসর করা সম্ভব।
আর এই সৎ উদ্দেশ্য সাধনের জন্য স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে তৈরি করলেন নাট্যশাস্ত্র বা নাট্যবেদ। প্রণাম মুনিবর। 4টি বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচয়িত হল, আপনি একটু বিস্তারিত বলুন মুনিবর। তোমরা একটা সঙ্গীত শ্রবণ করো। সাত সাত प्रणम्य शिरसा देवौ पितामह महेश्वरौ प्रणम्य शिरसा देवौ पितामह महेश्वरौ नाट्यशास्त्रं प्रवक्ष्यामि। এই যে সঙ্গীতটি তোমরা শুনলে, এটি সামবেদের গান। নাটকে গানের সৃষ্টি হলো সামবেদ থেকে। যজুর্বেদ থেকে সৃষ্টি হয়েছে অভিনয়, আর অথর্ব বেদ থেকে সৃষ্টি হয়েছে নাট্যরসে। আর এইভাবে 4টি বেদ থেকে নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। প্রণাম মুনিবর। আরেকটি প্রশ্ন, কেবলমাত্র দেবতারাই নাটকের সুযোগ পায়? না না, তা নয়। রাক্ষসদের মনেও ব্রহ্মার বিষয়ে এরকম একটি সংকোচের সৃষ্টি হয়েছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে রয়েছে সমস্ত আচার। এই গ্রন্থটিতে 3টি পৃথিবীর বর্ণনা রয়েছে। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত, শোকে জর্জরিত সকল মানুষকে শান্তি প্রদান করে এই নাটক। নাটকের মধ্যেই রয়েছে সমস্ত রস, সমস্ত শাস্ত্র, সমস্ত অনুভূতি, সমস্ত শিল্পকর্ম। এমন কোনো ক্রিয়া, এমন কোনো বিষয় নেই যা নাটকের মধ্যে অনুপস্থিত। মুনিবর, আশ্চর্য! সবই সৃষ্টি, লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প, সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, সমস্ত কলা শিল্পের উৎস হলো নাটক। নাটক হলো সমস্ত কলার সঙ্গম। মুনিবর, নাটক একটি অদ্ভুত শিল্প। যেভাবে শ্বাস প্রশ্বাস শরীরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি এরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সমাজের কেউ এদিকে স্বাভাবিকভাবে বিবেচনা করে না। সমাজের বেশিরভাগ ব্যক্তি ইহাকে অপ্রকাশিত এবং অপ্রয়োজনীয় বলে মনে করে। আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের পরম ধর্ম। শিল্পকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবলমাত্র শিল্প নয়, এটি একটি সমাজের আয়না। নাটকই কেবলমাত্র একজন মানুষকে সত্যের পথে, মানবতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। নাটক ধর্ম, বর্ণ
ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে সমাজের বৈষম্যকে দূর করতে পারে। আর এই অনুভূতি সমাজকে বা গোটা বিশ্বকে একটি নতুন আদর্শে রূপান্তরিত করতে পারে। মণিবর যথার্থ বলেছেন। শিল্পহীন সমাজ হলো একটা সম্পূর্ণরূপে পাশবিক সমাজ। এই তো তোমরা সমস্তটাই উপলব্ধি করতে পেরেছ। শিল্প হলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আর শিল্প আর শিল্পীকে সম্মান জানানোর জন্যই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ আমাদের এই 4টি বেদেরই সংমিশ্রণে তৈরি। সাদ তামস বৃন্দ, নাট্যশিল্পীরা তোমাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদেরই অপেক্ষায় তারা রত। যাও, গিয়ে নাটকটি উপভোগ করো। আমার স্বপ্ন তোমাকে নাম রাধিয়া ধন্য হয়েছি ধন্য ভালো আমার ভালো তোমাকে নাম রাধিয়া ধন্য হয়েছি ধন্য